ঘুরে যাচ্ছে জামায়াতের ভাগ্যচাকা। রাজনীতিতে সংখ্যা সবসময় সত্য কথা বলে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি জোট বিশাল ব্যবধানে জিতেছে। ৩০০ আসনের নিম্নকক্ষে তারা পেয়েছে ২১২টি আসন, আর জামাত জোট পেয়েছে মাত্র ৭৭টি। খালি চোখে দেখলে মনে হবে এটি একপেশে ফলাফল, ১৩৫টি আসনের বিশাল ব্যবধান। কিন্তু একটু গভীরে যান, ভোটের শতাংশ বা ভোট শেয়ারের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠে যাবে। নির্বাচন কমিশনের তথ্য বলছে বিএনপি জোট ভোট পেয়েছে ৪৬.৬%, আর জামাত জোট পেয়েছে ৪৩.৯%। পার্থক্যটা মাত্র ২.৭%। অথচ সনাতন সেই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির কারণে এই সামান্য ২.৭% ভোটের ব্যবধানে বিএনপি ১৩৫টি আসন বেশি পেয়েছে। এটি গণতন্ত্রের একটি বড় ত্রুটি হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। যখন ২.৭% ভোটের ব্যবধান সংসদীয় আসনে প্রায় দ্বিগুণ ব্যবধান তৈরি করে, তখন তাকে আর প্রকৃত জনমতের প্রতিফলন বলা কঠিন হয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই প্রথম একটি কাঠামোগত পরিবর্তন আসতে যাচ্ছে। সুখবর হল, গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এবার সংসদে থাকছে উচ্চকক্ষ বা আপার হাউস, আর সেখানেই জামাত তাদের প্রকৃত শক্তির জানান দিতে যাচ্ছে। আজকের পর্বে আমরা এই গাণিতিক সমীকরণ বা ইলেকটোরাল ম্যাথ বিশ্লেষণ করব, দেখার চেষ্টা করব কিভাবে মাত্র ৭৭টি আসন নিয়েও জামাত জোট সংসদে বিএনপির সমান্তরাল শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। প্রথমেই বুঝতে হবে কেন নিম্নকক্ষে এমন ফল হল। বাংলাদেশের প্রচলিত নিয়মে যে প্রার্থী একটি ভোট বেশি পান তিনি এমপি হন। একে বলা হয় উইনার টেকস অল মডেল। বাকি সব ভোট বাতিল বা মূল্যহীন হয়ে যায়। এর ফলে জামাত জোট ৪৩.৯% মানুষের সমর্থন নিয়েও মাত্র ৭৭টি আসন পেয়েছে, অর্থাৎ প্রায় ৪৪% মানুষের কণ্ঠস্বর সংসদে সংকুচিত হয়ে গেছে। এই বিশাল সংখ্যক ভোটারের আকাঙ্ক্ষা নিম্নকক্ষে যথাযথ প্রতিনিধিত্ব পায়নি। কিন্তু গণভোটের রায়ে উচ্চকক্ষ গঠিত হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব, অর্থাৎ পিআর পদ্ধতিতে, যেখানে কোনো ভোট নষ্ট হবে না। একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন তারা পাবে। এই পদ্ধতিটি জামাতের জন্য গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিম্নকক্ষে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দাপট দেখালেও উচ্চকক্ষে তারা জনসমর্থনের আয়নার মুখোমুখি হবে, আর সেই আয়নায় বিএনপি ও জামাত প্রায় সমান সমান। আসুন এবার অঙ্কটা মেলানো যাক। উচ্চকক্ষের মোট আসন ১০০টি। প্রথমেই জামাত জোটের হিসাব দেওয়া যাক। তারা ভোট পেয়েছে ৪৩.৯%। পিআর পদ্ধতির নিয়ম অনুযায়ী ১০০ আসনের মধ্যে তারা পাবে ৪৪টি আসন। এরপর বিএনপি জোটের হিসাব। তারা ভোট পেয়েছে ৪৬.৬%, অর্থাৎ ১০০ আসনের মধ্যে তারা পাবে ৪৭টি আসন। এবার দুটি দলের পার্থক্যে আসা যাক। নিম্নকক্ষে যেখানে পার্থক্য ছিল ১৩৫টি আসনের, উচ্চকক্ষে সেই পার্থক্য নেমে এসেছে মাত্র ৩টি আসনে। এখানে বিএনপি ৪৭ এবং জামাত ৪৪টি। বাকি প্রায় ৯% ভোট যারা পেয়েছে, অর্থাৎ অন্যান্য ছোট দল, তারা পাবে বাকি ৯টি আসন। এই ক্ষুদ্র ব্যবধানই প্রমাণ করে যে মাঠের রাজনীতিতে কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়। এর রাজনৈতিক তাৎপর্য বা পলিটিক্যাল ইমপ্লিকেশন অত্যন্ত গভীর, যার কারণ হিসেবেই জুলাই সনদ গণভোট নিয়ে তালবাহানা শুরু করেছে বিএনপি। উচ্চকক্ষে বিএনপির ৪৭টি আসন কোনো বিল পাশ করার জন্য যথেষ্ট নয়, কারণ কোনো আইন পাশ করতে হলে অন্তত ৫১টি ভোটের প্রয়োজন। বিএনপিকে বিল পাশ করতে হলে হয় জামাতের সমর্থন লাগবে অথবা ওই ছোট দলগুলোর সমর্থন লাগবে। নিম্নকক্ষে বিএনপি ২১২ আসন নিয়ে যে কোনো আইন বা সংবিধান সংশোধনের প্রস্তাব আনতে পারে। সেখানে জামাতের ৭৭ জন এমপি হয়তো খুব বেশি বাধা দিতে পারবেন না, কিন্তু সেই বিল যখন চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষে যাবে, তখনই আসল খেলা শুরু হবে। উচ্চকক্ষে বিএনপি ৪৭ এবং জামাত ৪৪ আসন, যা প্রায় সমান সমান। কেউই এখানে এককভাবে ৫১টি আসন পায়নি। যদি জামাত মনে করে কোনো বিল জনস্বার্থ বিরোধী বা তাদের আদর্শের প্রতিপত্তি, তবে তারা ভেটোও দিতে পারে বা তীব্র বিরোধিতা করতে পারে। বিএনপির ৪৭ জন সদস্য একা সেই বিল পাশ করতে পারবে না। অন্যান্য দলের ৯ জন সদস্য যদি জামাতের সঙ্গে হাত মেলায়, তাহলে অঙ্কটা হবে ৪৪ যোগ ৯ সমান ৫৩টি আসন। তাহলে বিএনপি উচ্চকক্ষ হেরে যাবে। এর মানে হল, আগামীর সরকার চাইলেই একতরফা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। নিম্নকক্ষে তারা যতই শক্তিশালী হোক, উচ্চকক্ষে তাদের জামাতের সঙ্গে সমঝোতা করতেই হবে। এটিই হল চেক অ্যান্ড ব্যালেন্সেসের সৌন্দর্য। এবার আলোচনা করা যাক, ছোট দলগুলো আসলেই কি কিংমেকার হতে পারবে।
উচ্চকক্ষের মোট ১০০ আসনের মধ্যে বিএনপি ৪৭ এবং জামাত ৪৪ মিলে দখল করেছে ৯১টি আসন। বাকি ৯টি আসন থাকছে ছোট ছোট দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীদের কাছে। রাজনীতির পরিভাষায় একে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। কোনো বিল পাশ করতে হলে উচ্চকক্ষে প্রয়োজন ৫১টি আসন। যেহেতু এই আসন বিএনপি বা জামাত কারোরই কাছে নেই, তাই এই ছোট ছোট দলগুলো আসলেই কিংমেকার হয়ে উঠতে যাচ্ছে। তাদের সমর্থন ছাড়া কোনো পক্ষই এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এর সঙ্গে বাংলাদেশের ইয়েস মিনিস্টার সংস্কৃতির অবসান ও সুস্থ বিতর্কের শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের সংসদে এতদিন আমরা দেখেছি সরকারি দল যা বলে তাই আইন হয়ে যায়। বিরোধী দল না বললেও সংখ্যার জোরে বিল পাশ হয়ে যেত। একে বলা হয় ব্রুট মেজরিটি বা পাশবিক সংখ্যাগরিষ্ঠতার দাপট। কিন্তু উচ্চকক্ষ এই দাপট চিরতরে বন্ধ করে দেবে। নিম্নকক্ষে বিএনপি ২১২ ভোটে হয়তো কোনো বিতর্কিত আইন পাশ করে ফেলল, কিন্তু সেই আইন যখন উচ্চকক্ষে আসবে তখন জামাত এবং ছোট দলগুলো মিলে তা আটকাতে পারবে। তখন বিএনপিকে বাধ্য হয়ে জামাতের সঙ্গে টেবিলে বসতে হবে। তাদের বলতে হবে, আসুন আমরা আলোচনা করি, বিলে কি কি পরিবর্তন করলে আপনারা সমর্থন দেবেন। এই যে আলোচনা, এই যে সমঝোতা, এটি গণতন্ত্রের প্রাণ। এর ফলে সংসদে আর তড়িঘড়ি করে কোনো কালো আইন পাশ হবে না। প্রতিটি আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই হবে। সংসদে ফিরবে যুক্তিতর্ক ও বিতর্কের স্বর্ণযুগ। এই নির্বাচনের ফলাফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সনাতন নির্বাচনী পদ্ধতি অর্থাৎ এফপিটিপি কতটা ত্রুটিপূর্ণ হতে পারে। মাত্র ২.৭% ভোটের ব্যবধানে বিএনপি পেয়েছে ১৩৫টি অতিরিক্ত আসন। এটি কি প্রকৃত অর্থে ইনসাফ বা ন্যায় বিচার? সাধারণ মানুষের ভোটের মূল্যায়নে এই বিশাল ব্যবধান কাম্য নয়, কিন্তু উচ্চকক্ষ সেই অন্যায়ের প্রতিকার করেছে। পিআর বা সমানুপাতিক পদ্ধতির কারণে জামাত জোট তাদের ৪৩.৯% পূর্ণ মর্যাদা পেয়েছে। নিম্নকক্ষের ২১১ আসন আসলে একটি ইলিউশন বা গাণিতিক বিভ্রাম মাত্র। উচ্চকক্ষের ৪৭ বনাম ৪৪ই হল মাঠের আসল চিত্র, যা জনসাধারণের প্রকৃত মেরুকরণকে ফুটিয়ে তোলে। জামাত কর্মীরা হয়তো প্রাথমিকভাবে নিম্নকক্ষের ফল দেখে হতাশ হতে পারেন, কিন্তু উচ্চকক্ষের এই ফলাফল তাদের জন্য একটি বিশাল মরাল ভিক্টরি বা নৈতিক বিজয়। এটি প্রমাণ করে জনসমর্থনের দিক থেকে জামাত এখন বিএনপির সমান্তরাল শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি এখন আর একজনের হাতে বন্দী নয়, বরং তা ছড়িয়ে পড়েছে জনগণের প্রকৃত আস্থার ভিত্তিতে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় উচ্চকক্ষের এই গাণিতিক ভারসাম্য কি সরকারকে সঠিক পথে রাখবে? ছোট দলগুলো কি সত্যিই নিরপেক্ষ এবং দেশপ্রেমিক ভূমিকা পালন করবে, নাকি তারাও সুবিধার রাজনীতিতে নামবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিশ্লেষণধর্মী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।